ইউরোপ ও ন্যাটোভুক্ত মিত্রদের নিরাপত্তায় দীর্ঘমেয়াদে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটন থেকে দুই রুশ কূটনীতিককে বহিষ্কারের পর মস্কোতে মার্কিন দূতাবাসে দুই কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তামাউলিপাসে বন্দুকধারীর গুলিতে 5 কন্যা শিশুসহ 15 জন নিহত হয়েছে। গুলশানে কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং ফ্রান্সকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। আসসালামু আলাইকুম। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে রয়েছি আমি এবিএম আসাদুজ্জামান। এবারে বিস্তারিত। ইউরোপ ও ন্যাটোভুক্ত মিত্রদের নিরাপত্তায় দীর্ঘমেয়াদে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পোল্যান্ডে জোটের সম্মেলনের শেষের দিনে বক্তব্যে ওবামা বলেন, ন্যাটোর সদস্যরা বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের সহায়তা না দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানান ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। এদিকে ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে জঙ্গি বিরোধী লড়াইয়ে মার্কিন জোটকে সহায়তার ব্যাপারে একমত হয়েছেন নেতৃবৃন্দ। সেই সঙ্গে জঙ্গি গোষ্ঠী দমনে গোয়েন্দা বিমান ব্যবহার করতে যাচ্ছে ন্যাটো। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ ও গ্রিসের এথেন্সে ন্যাটো বিরোধী বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ। এ সময় ন্যাটো সম্মেলনস্থল ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামের দিকে বিক্ষোভ র্যালি নিয়ে অগ্রসর হন তারা। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউরোপ ও জোটের মিত্র দেশগুলোর নিরাপত্তা রক্ষায় দীর্ঘমেয়াদে সহায়তায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের কথা জানান। 70 বছরের প্রান্তে দাঁড়িয়ে ন্যাটো জোটকে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলেও মন্তব্য করেন ওবামা। প্রেসিডেন্ট ওবামা বলেন, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, বেলজিয়াম ও তুরস্ককে জঙ্গি ও সন্ত্রাসবাদের মোকাবেলা করতে হচ্ছে। জোটের মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতির কোনো পরিবর্তন হবে না। দখলকৃত ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে ন্যাটোর জোটের সদস্যরা কখনোই স্বীকৃতি দেবে না বলে জানান তিনি। সম্মেলন শেষে ইউক্রেনীয় প্রেসিডেন্ট পেত্রো পেরেশেঙ্কোর সঙ্গে বৈঠক পর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ন্যাটো মহাসচিব। ওয়াশিংটন থেকে দুই রুশ কূটনৈতিককে বহিষ্কারের পর পাল্টা জবাব হিসেবে মস্কোতে মার্কিন দূতাবাসে দুই কূটনৈতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। মস্কোতে দূতাবাসের কাছে এক মার্কিন কূটনীতিকের উপর পুলিশের হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। ওই কূটনীতিকে সিআইএর গুপ্তচর হিসেবে উল্লেখ করে শনিবার দূতাবাসের আরও এক কর্মচারী সহ পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করে মস্কো। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণের জন্য মস্কোর এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। এর আগে রুশ কূটনীতিকদের নাম ও পদবি প্রকাশ না করলেও গত 17 জুনের মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় প্রদেশ তামাউলিপাসে বন্দুকধারীর গুলিতে 5 কন্যা শিশুসহ 15 জন নিহত হয়েছে। রাজ্য গভর্নরের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, স্থানীয় সময় সকাল 7টায় প্রদেশটির লোপেজ মাতেরো জেলার একটি বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায় বেশ কয়েকজন বন্দুকধারী। এ সময় বন্দুকধারীদের গুলিতে ঘটনাস্থলে 11 জন নিহত হয়। এই ঘটনার কয়েক মিনিট পরে একই প্রদেশে রিফোলুকুন জেলার বন্দুকধারীর গুলিতে 4 জন নিহত হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি। তবে মাদক চোরাচালানের সাথে জড়িতরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে দেশটির পুলিশ। দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালিয়েছে চীন। সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, চীনা নৌবাহিনীর একটি দল প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে শক্তি প্রদর্শন করতে এই মহড়া চালায়। এদিকে 12 জুলাই আন্তর্জাতিক আর্বিট্রেশন আদালতে চীনের বিরুদ্ধে ফিলিপিন্সে দায়ের করা মামলার রায় দেয়া হবে। আগেই চীন ঘোষণা দিয়েছে, এই রায় নিয়ে চিন্তিত নয় তারা, কারণ রায়টি শুধুমাত্র একটি কাগজের টুকরো তাদের কাছে। চীনের এই মন্তব্যের পরও ফিলিপিন্সের পক্ষ থেকে আহ্বান জানানো হয় আলোচনার। দক্ষিণ চীন সাগরের একক মালিকানা দাবি করে চীন, তবে সাগর তীরবর্তী দেশ ফিলিপিন্স, ব্রুনাই, মালয়েশিয়া, তাইওয়ান এবং ভিয়েতনামও এই সাগরের অংশ দাবি করছে। দক্ষিণ সুদানের রাজধানী জুবায় নিরাপত্তা বাহিনী ও সরকার বিরোধীদের সংঘর্ষে সেনা ও বেসামরিক নাগরিক সহ 150 মানুষ নিহত হয়েছে। দেশটির 5ম স্বাধীনতা দিবসের আগের দিন সন্ধ্যায় প্রেসিডেন্ট সালভা কির ও বিরোধী নেতা রিক ম্যাচারের বৈঠকের এক পর্যায়ে তাদের দেহরক্ষীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
দুপক্ষের মধ্যে দীর্ঘ সময় বন্দুকযুদ্ধ ও ভারী অস্ত্রের ব্যবহার হয় বলে জানায় গণমাধ্যম। এ সময় স্টেট হাউসের অভ্যন্তরে ও বাইরে শতাধিক লাশ পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদকর্মীরা। 2011 সালের 9 জুলাই সুদান থেকে স্বাধীনতার পর 1,23,00,000 জনসংখ্যার এই দেশটিতে ক্ষমতার ভাগাভাগি নিয়ে প্রেসিডেন্ট সালভা কিরের দিনকা ও বিরোধী রিক মেচারের নুয়ের জনগোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে তীব্র নিন্দা জানিয়েছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে মন্তব্য করেন, নতুন করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে পিয়ংইয়ং জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করছে। তার মতে দেশটির উপর এই জন্য আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। তিনি আরও বলেছেন, দিন দিন উত্তর কোরিয়া এই অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এদিকে চীন বলছে, উত্তর কোরিয়াকে প্রতিহত করার নামে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এটি উস্কানিমূলক এবং এর কারণেই এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে। কলম্বোয় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আবারও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় থার্ড ক্ষেপণাস্ত্র না মোতায়েন করার জন্য। কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার প্রতিবাদে মিনেসোটা অঙ্গরাজ্যে আয়োজন করা বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। নিউ ইয়র্ক, লুইজিয়ানা, টেক্সাস সহ কয়েকটি রাজ্যে বর্ণবাদ বিরোধী মিছিল সমাবেশ থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এই অবস্থায় সারা দেশে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গের মধ্যে বিভাজন ছড়িয়ে পড়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর মধ্যে ডালাসে চোরাগুপ্তা হামলায় নিহত 5 পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয় বিশেষ স্মরণসভার। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের পর যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন দিন দিন জোরদার হচ্ছে। পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভে উত্তাল হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। এই দিন মার্কিনীদের বিক্ষোভ কর্মসূচি ধরপাকড় চালায় পুলিশ। নিউ ইয়র্কের রচেস্টারে পুলিশের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে র্যালি বের করা হয়। জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ক্ষমতাসীন শিনজো অ্যাবের দল এবারও বিপুল ভোটে জয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে। উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবেন। নির্বাচনী প্রচারণাতেও তাই অ্যাবোনমিক্সের প্রতি জোর দেওয়া হচ্ছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সর্বোচ্চ 61 আসনে জয়ী হবে অ্যাবের নেতৃত্বাধীন এলডিপি দল। মিলেনিয়াম সংবাদের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেটে আমরা বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশের খাদ্যদ্রব্য সঠিক মূল্যে বিক্রি করে থাকি। এখানে পাবেন হালাল বিফ, গোট, চিকেন, ফ্রোজেন ফিশ, ফ্রেশ ভেজিটেবল, কুকিং অ্যাক্সেসরিজ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এবং গিফট আইটেম সহ নানা সামগ্রী। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেট, 2109 স্টার্লিং এভিনিউ, ব্রোঙ্কস, নিউ ইয়র্ক 10462। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, আমরা বাংলাদেশি সহ সাউথ এশিয়ান সকল রকমের খাবার পরিবেশন করে থাকি। মনোমুগ্ধকর প্রশস্ত পরিবেশে সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করার জন্য সপরিবারে আসুন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি। ব্রোঙ্কস শুধু চিড়িয়াখানার জন্যই বিখ্যাত নয়, ব্রোঙ্কসে রয়েছে আপনার, আমার, সকলের পরিচিত নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, 2109 স্টার্লিং এভিনিউ, ব্রোঙ্কস, নিউ ইয়র্ক 10462।
আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। জলবায়ু পরিবর্তনে যে ধারা শুরু হয়েছে তা রোধ করা সম্ভব না হলে নিউ ইয়র্ক সিটির বহু মানুষের অকাল মৃত্যু ঘটবে। জলবায়ুর গতি প্রকৃতি নিয়ে চলমান একটি গবেষণায় উদ্বেগজনক এই তথ্য স্থান পেয়েছে। গ্রিনহাউস গ্যাস এমিনিশ যদি হ্রাস না করা যায় তাহলে 2080 সালের মধ্যেই এই সিটির করুণ অবস্থার সৃষ্টি হবে। এর ফলে সৃষ্ট গরমে কমপক্ষে 30,000 মানুষ মারা যাবে প্রতি বছর, কারণ শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে বর্তমানের তুলনায় 400 গুণ বেশি। কলম্বিয়া ইউনিভার্সিটি মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথে গবেষণা চালাচ্ছে। পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে বহুতলা ভবন, তাপপ্রবাহ এবং সঞ্চালনের জ্বালানি। এই গবেষণায় সিনিয়র বিজ্ঞানী ডক্টর প্যাট্রিক কিন্নি এই কথা বলেন। গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে এনভায়রনমেন্টাল হেলথ পার্সপেক্টিভ জার্নালে এবং তা নিয়ে কাজ করছে সিটি প্রশাসন। ডক্টর কিন্নির অভিমত প্রকাশ করেছেন, আবহাওয়ার বৈপরীত্য অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে নিউ ইয়র্ক সিটির অবস্থা ভার্জিনিয়া অথবা জর্জিয়ার মতো হবে। বিশ্বব্যাপী কর্মরত সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে লড়াইরত নিউ ইয়র্ক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এর এশিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে যোগ দিলেন ডক্টর স্টিভ বাটলার। তিনি রবার্ট ডায়েটসের স্থলাভিষিক্ত হলেন। সিপিজে বিশেষ কয়েকটি প্রকল্পে নিজের সম্পৃক্ততা অব্যাহত রাখবেন ডায়েটস। নিউ ইয়র্কস্থ সিপিজের সদর দপ্তরে অবস্থান করে তিনি এশিয়ার দেশসমূহের সাংবাদিকদের কল্যাণকর বিভিন্ন কর্মসূচি নিয়ে গবেষণা করবেন। অপরদিকে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি নেওয়া স্টিভ বাটলার কাজ করবেন ওয়াশিংটন ডিসির অফিস থেকে। প্রসঙ্গত উল্লেখ্য যে স্টিভ যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল টাইমস এবং ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের জন্য গত 20 বছর কাজ করছেন এশিয়ায়। এছাড়া আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের সময় তিনি নাইট রাইডারের ওয়াশিংটন ব্যুরো অফিসে বিদেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এবার দেখুন মিলেনিয়াম আমেরিকা কমেন্ট্রি সংবাদ। বাংলাদেশের রাজধানীর একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় আটলান্টাস্থ এমআরই ইউনিভার্সিটির 2 শিক্ষার্থী সহ সকল নিহতদের স্মরণে এক স্মরণসভা করল যুক্তরাষ্ট্রের আটলান্টা ক্যাম্পাস। বাংলাদেশি ওই 3 জনের 2 জনই আটলান্টাস্থ এমআরই ইউনিভার্সিটির শিক্ষার্থী অবিন্তাভ কবির ও ফারাজ হোসেন। এমআরই ইউনিভার্সিটির ক্যানন চ্যাপেলে এই স্মরণসভায় প্রায় 200 মানুষের সমাগম হয়। এমআরই কর্তৃপক্ষ জানায়, নিহত ফারাজ হোসেন সংশ্লিষ্ট ইউনিভার্সিটির অক্সফোর্ড কলেজের গ্র্যাজুয়েট বিজনেস স্কুলেও পড়তেন। ওই হত্যাকাণ্ডে ফ্লোরিডার অধিবাসী বাংলাদেশি ছাত্রী অবিন্তা কবির এবং বার্কলে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ছাত্রী তারিশি জৈন নিহত হন। স্মরণসভায় বাংলাদেশ কমিউনিটির মধ্যে জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি ও বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সভাপতি জসিমউদ্দিন, আরিফ আহমেদ, জর্জিয়া বিএনপি সভাপতি নাহিদুল খান সোহেল, ফোবানার সাবেক চেয়ারম্যান ডিউক খান, জর্জিয়া সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সভাপতি মোহন জব্বার, মোহাম্মদ খান লোদি সহ অনেকেই উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্ট এবং কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদ জামাতে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি অব ব্রঙ্কস। এই উপলক্ষে আয়োজিত সমাবেশের আগে এবং পরে অংশগ্রহণকারীরা বলেন, সন্ত্রাসকে ঘৃণা করতে হবে এবং আগামী প্রজন্মকে সন্ত্রাস ও জঙ্গিবাদকে ঘৃণা করতে শেখাতে হবে। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়ে তারা বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার মূলে প্রবেশ করতে হবে, তাদের শাস্তির বিধান করতে হবে। দল মত নির্বিশেষে সন্ত্রাস মোকাবেলায় একযোগে কাজ করতে হবে, গড়ে তুলতে হবে জাতীয় ঐক্য। অন্যথায় এই ধরনের হামলা বাংলাদেশে আরও হতে পারে বলে আশঙ্কা করেন নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র ভ্রমণের সতর্কতা জারি করেছে ওবামার সরকার। সম্প্রতি স্নাইপারদের গুলিতে 4 পুলিশ নিহত হওয়ার ঘটনায় এই সতর্কতা জারি করে তারা। যুক্তরাষ্ট্রে অবস্থানরত দেশটির নাগরিক, বিশেষ করে তরুণদের সতর্ক থাকতে বলা হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, কোনো রকম আন্দোলন এবং ভিড়ে যেন তারা না থাকে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর মতে বাহামায় 90% নাগরিকই কৃষ্ণাঙ্গ। 10 জুলাই দেশটির স্বাধীনতা দিবস। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, সবাইকে বিশেষ করে তরুণদেরকে সাবধান থাকতে বলা হচ্ছে। কোনো রকম রাজনৈতিক বা অন্য কোনো আন্দোলন বা সহিংসতায় জড়াবেন না। যুক্তরাষ্ট্র প্রায় অন্য দেশে ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করে, তবে যুক্তরাষ্ট্রের ভ্রমণরত নাগরিকদের উপর অন্য কোনো দেশের ভ্রমণ সতর্কতা জারি করার ঘটনা খুবই কম। বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক নিউ ইয়র্ক চ্যাপ্টারের আলোচনা সভায় বক্তারা বলেছেন, সুন্দরবন বাংলাদেশের অস্তিত্ব। দেশের পরিবেশ রক্ষায় যে কোনো মূল্যে এই সুন্দরবনকে রক্ষা করতে হবে। বাতিল করতে হবে ভারতীয় অর্থে নির্মিতব্য রামপাল বিদ্যুৎ প্রকল্প। বক্তারা বলেন, বাংলাদেশের স্বার্থে নয়, ভারতীয় স্বার্থে রামপাল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি ভারত বাংলাদেশ মৈত্রী প্রকল্প হলেও এখানে দুই দেশের মৈত্রীর কোনো লক্ষণ নেই।
বক্তারা আরও বলেন, ভারত, বাংলাদেশ আর নেপালের স্বার্থ বিবেচনা করে সমন্বিত এই অঞ্চলে পানির সমস্যার সমাধান করা উচিত। আর এসব স্বার্থ রক্ষায় জনগণকে সচেতন করার পাশাপাশি ঐক্যবদ্ধ করাও জরুরি। সিটির জ্যাকসন হাইটস্থ বাংলাদেশ প্লাজায় সেমিনার কক্ষে সম্প্রতি আয়োজিত বাংলাদেশ পরিবেশ সম্প্রতি সমস্যাবলী ও আন্দোলন শীর্ষক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের পুরস্কারপ্রাপ্ত মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জাসিম, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আশরাফুদ্দিন আহমেদ, লেখক সাংবাদিক নিনি ওয়াহেদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে মর্মান্তিক জঙ্গি হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের উচিটা শহরে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অতি সম্প্রতি অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, ইসলাম ধর্ম কখনো এই ধরনের বর্বরোচিত হামলার সমর্থন করে না। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। সমাবেশে বক্তব্য দেন ডক্টর আনোয়ার চৌধুরী, উচিটা স্টেট ইউনিভার্সিটি ডিন ডক্টর আবু মাসুদ, ডক্টর রেজাউল হক, সৈয়দ বখতিয়ার ও মাপেরা করিম প্রমুখ। এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। গুলশানে কয়েকটি দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের গুলশান বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডার রাষ্ট্রদূতরা অংশ নেন। এ সময় ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে সেই ব্যাপারে নিশ্চিত হওয়া না গেলেও সম্প্রতি দেশে জঙ্গি হামলা পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে দলের সংসদীয় বোর্ডের সভা। গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন দলের সংসদীয় বোর্ডের অধিকাংশ নেতৃবৃন্দ। সভায় আগামী 7 আগস্ট অনুষ্ঠিতব্য 8 পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে। এছাড়া একই তারিখে কিশোরগঞ্জের কুলিয়াচর এবং শরীয়তপুরের নাড়িয়া পৌরসভাতেও উপনির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। পৌরসভাগুলোতে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে বৈঠক সূত্র। রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের প্রতি আজও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন। সকালে রেস্তোরাঁর সামনে সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ সময় তারা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এছাড়া সন্ত্রাসী হামলায় নিহতদের মাগফেরাত কামনা করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে অবস্থানরত জাপানের একটি কোম্পানির কর্মকর্তারাও। নিহতদের শ্রদ্ধা জানিয়েছেন ফেনী পৌরসভার মেয়রও। দেশে টার্গেট কিলিং ও গুপ্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। বিকেলে পল্টন মোড় থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসে দল দুটি। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে সিপিবি ও বাসদের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এই সময় বক্তারা বলেন, দেশে সাম্প্রতিক যে টার্গেট কিলিং ও গুপ্ত হত্যা চলছে তা বিদেশি ষড়যন্ত্রের ফসল। এই ষড়যন্ত্র বন্ধ করতে এই মুহূর্তে দেশে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। কোনো শিক্ষার্থী 1 সেমিস্টার ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল করা হবে বলে জানিয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষ। বিকেলে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাক্ষাৎকারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, যার অপকর্ম করার ইচ্ছা আছে সে কিন্তু 1 মাস অ্যাবসেন্ট থাকলে অপকর্ম করতে পারে, আর 6 মাস যে আছে সে নিশ্চয়ই কোনো কারণে আছে অ্যাবসেন্ট। তো সেটা আমরা আরও স্ট্রিক্টলি মনিটর করব এবং আমরা একটা ডিসিশন নিয়েছি যে আগে ফলোইং দ্য আমেরিকান সিস্টেম আমরা 2 সেমিস্টার দিতাম, এখন আমরা 1 সেমিস্টার দিব এবং প্রয়োজন বোধে উইল মেক ইট স্ট্রিক্টার। উই হ্যাভ বিন ভেরি ফ্রি, উই হ্যাভ বিন ভেরি forthcoming, giving them all the relevant information, and we want to work in close cooperation with the government, with the media and the whole country so that the country as a whole can find a solution. বাংলাদেশে পিস টিভি সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া গুলশানে অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পরে নড়েচড়ে বসে সরকার। এ বিষয়ে নানা উদ্যোগ নিতে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও তথ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। আজকে যে ভালো ভালো ঘরের ছেলেমেয়েরা যে নিখোঁজ হয়ে যাচ্ছে তাদেরকে এডিক্টেড করানো হয় প্রথমে, এবং এডিক্টেডের মাধ্যমে তাদেরকে ঘর ছাড়া করে তারপরে বিভিন্ন রকম মোটিভেশন দিয়ে এই যে বিপদগামিতা রোধ করার জন্য আমাদের একটা সামাজিক বিপ্লব দরকার। সামাজিক বিপ্লবের জন্যই সর্বশ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করা, সম্পৃক্ত করা, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবে সরকার জঙ্গিবাদে মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সরকারের কর্মকাণ্ডে সুস্পষ্ট যে বর্তমান উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর অপতৎপরতার পথপ্রদর্শক হচ্ছে আওয়ামী শাসক গোষ্ঠী। এরা ইচ্ছাকৃতভাবেই জঙ্গিবাদী অশুভ শক্তিকে জিইয়ে রাখতে চাচ্ছে, এই জন্য যে এদের রক্তক্ষয়ী কর্মকাণ্ডের দিকে জনগণের দৃষ্টি নিবদ্ধ থাকলে অবৈধ সরকারের প্রতি জনগণের যে পদত্যাগের চাপ সেটি কমে যাবে। জঙ্গিবাদ নয়, সরকার বিএনপিকে নির্মূল করার পুরনো পরিকল্পনাই বাস্তবায়ন করছে। মুখে তারা উগ্রবাদ জঙ্গিবাদের নামে নানা কথা বলে। এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দকে ভাগাভাগি করতে প্রাকৃতিক কন্যা জাফলংয়ে ঘটেছে লাখো পর্যটকের মিলন মেলা। ঈদের ছুটি পেয়ে দেশ বিদেশ থেকে আগত ভ্রমণ পিয়াসীদের উল্লাসে ভারী করে তুলছে চারপাশের আকাশ বাতাস। যোগাযোগ ব্যবস্থা একটু উন্নতি হলে এখানে পর্যটকদের আরও সমাগম বাড়বে, সেই সাথে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় যোগ হবে নতুন মাত্রা, এমনটাই মনে করেন ঘুরতে আসা পর্যটক ও স্থানীয়রা। ঈদের ছুটিতে মৌলভীবাজারে দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের উপচে পড়া ভিড়। পর্যটন জেলা মৌলভীবাজারে দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেছেন প্রকৃতিপ্রেমী পর্যটকরা। প্রাকৃতিক লীলাভূমি খ্যাত শ্রীমঙ্গল ও কমলগঞ্জে সংরক্ষিত বনাঞ্চল নিয়ে গড়ে ওঠা লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ প্রতিটি পর্যটন স্পটগুলোই ছিল হাজারো পর্যটকদের ভিড়ে উৎসবমুখর। এদিকে বিগত বছরের চেয়ে এই বছর ঈদের দিনে পর্যটকের সমাগম অনেক বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন সেখানকার কর্মকর্তা। সম্প্রতি বাংলাদেশের গুলশানে বর্বরোচিত হামলার নিন্দা জ্ঞাপন ও নিহতদের স্মরণে ইতালির মিলানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে এবং প্রবাসী কমিউনিটির সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধন ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের ইতালির মিলান প্রতিনিধি নাজমুল হোসেন জানান, মিলানের পিয়াচ্ছা দুয়েমোতে বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনি, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, কমুনে দি মিলানোর কাউন্সিল মেট্রোপলিটনের প্রধান ফিলিপি বেরিজ, বাংলাদেশ চেম্বার অব কমার্স ইতালি সভাপতি দিনা হুসাইন। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসীদের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশে ঢাকায় গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রঙ্কসের স্টার্লিং অ্যাভিনিউর বাংলাবাজার এলাকায় বাংলাদেশি কমিউনিটি অব ব্রঙ্কসে আয়োজন করে এই মানববন্ধন কর্মসূচির। নীরব রেস্টুরেন্টের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্ল্যাকার্ড হাতে জড়ো হন দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী। তারা বর্বরোচিত এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। মানববন্ধন থেকে জঙ্গিমুক্ত বাংলাদেশ চাই সহ সন্ত্রাসী হামলার বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়। গুলশান ও শোলাকিয়া ঈদগাহে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাদের আত্মার শান্তি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া। মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব ল ব্যান্ডসের সভাপতি ও বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি আব্দুল শহীদ, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াসউদ্দিন, মামুনস টিউটোরিয়ালের কর্ণধার মূলধারার শিক্ষক শেখ আল মামুন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম মিয়া। দর্শক, মিলেনিয়ামের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেটে আমরা বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশের খাদ্যদ্রব্য সঠিক মূল্যে বিক্রি করে থাকি। এখানে পাবেন হালাল বিফ, গোট, চিকেন, ফ্রোজেন ফিশ, ফ্রেশ ভেজিটেবল, কুকিং অ্যাক্সেসরিজ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এবং গিফট আইটেম সহ নানা সামগ্রী।
Al Aqsa Halal Meat and Supermarket, 2109 Starling Avenue, Bronx, New York, 10462. নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, আমরা বাংলাদেশি সহ সাউথ এশিয়ান সকল রকমের খাবার পরিবেশন করে থাকি। মনোমুগ্ধকর প্রশস্ত পরিবেশে সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করার জন্য সপরিবারে আসুন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি। ব্রঙ্কস শুধু চিড়িয়াখানার জন্যই বিখ্যাত নয়, ব্রঙ্কসে রয়েছে আপনার, আমার, সকলের পরিচিত নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, 2109 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক, 10462। আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বিশ্বের প্রভাবশালী 7টি দেশের একটি রাশিয়া। বিশ্বের ভ্যালু চেইন জিভিসির সাথে সম্পৃক্ত যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, ফ্রান্স, চীন, ব্রিটেনের সাথে রাশিয়ার অবস্থান। সম্প্রতি এক গবেষণা রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি। প্রবৃদ্ধি কম হলেও জিভিসিতে জাপান, ভারত এবং দক্ষিণ কোরিয়ার চেয়ে সরবরাহের দিক দিয়ে ভালো অবস্থানে ছিল রাশিয়া। এমনকি ব্রিক্সভুক্ত অন্যান্য দেশের তুলনায় বেশ ভালো অবস্থানে রয়েছে রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞার পরেও আন্তর্জাতিক বাণিজ্যে রাশিয়ার অবস্থান ইতিবাচক। একটি পণ্য তৈরি হওয়া থেকে শুরু করে গ্রাহক পর্যন্ত সফলভাবে পৌঁছানোর প্রক্রিয়াকে গ্লোবাল ভ্যালু চেইন বলা হয়। রাশিয়ার কাছ থেকে পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1.5 বছর বাড়িয়েছে ইউক্রেন। রাশিয়ার সাথে বাণিজ্যের ক্ষেত্রে ইউক্রেনের উপর নিষেধাজ্ঞার কারণে পাল্টা এই নিষেধাজ্ঞার মেয়াদ 2017 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে ইউক্রেন। এক বৈঠকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী স্টিফেন কুবিভ। আমদানিতে নিষেধাজ্ঞার কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে 42% কমেছে দেশ দুটির মধ্যকার বাণিজ্য। এর আগে ক্রিমিয়া ইস্যুকে কেন্দ্র করে ইউক্রেনের বেশ কিছু খাতে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া, পাশাপাশি স্থগিত করে দেয় মুক্ত বাণিজ্যের সুযোগ। দেশের তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশি বিদেশি একটি চক্র বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ ও হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, জাপান আমাদের সবচেয়ে বড় সহযোগী একটি দেশ, জাইকা আমাদের অনেক সাহায্য করে থাকে। মেট্রো রেল তারা এখানে পরামর্শ হিসেবে এসেছিল, তারা জীবন দিয়ে চলে গেল। কেউ আড়ালে থেকে দেশি এবং বিদেশি চক্র এই কাজ করার চেষ্টা করছে। সেই জন্য আজকে এই যে তৈরি পোশাক খাতটা যে মুহূর্তে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে এটাকে বাধাগ্রস্ত করার জন্য যাতে বিদেশি ক্রেতা না আসে, তো আমি এটুকু বলতে পারি যে এটা সাময়িক। দর্শক এবার দেখবেন মিলেনিয়াম খেলা সংবাদ। ফ্রান্সকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। ইতিহাস গড়ল পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো মাত্র 24 মিনিট খেললেও অ্যাডারের অতিরিক্ত সময়ে গোলে প্রথমবারের মতো ইউরো জিতে নিল পর্তুগাল। স্বাগতিক ফ্রান্স হারল 1-0 গোলে। ঘরের মাটিতে ফরাসি সমর্থকদের কান্নায় ভাসিয়ে ইউরো শ্রেষ্ঠত্বের শিরোপা হাতে তুলল রোনালদোর পর্তুগাল। পুরো আসরে 6 গোল করে গোল্ডেন বুট জিতেছে অ্যান্তোনিও গ্রিজম্যান। বৈশ্বিক আসরে রোনালদোর সবচেয়ে পরিচিত দৃশ্য হয়তো সেই 2004-এর কান্না। ভাগ্যদেবীর কি বিচার, এবারও সেই রোনালদো চোখেই জল। প্রথম ইউরো জেতার আনন্দ অশ্রু। পর্তুগালের প্রথম ইউরোর জন্য এই আনন্দ আর আবেগে নির্মল মিশেল। আগের দৃশ্যও ছিল নয়ন জলে রোনালদোর মাঠ থেকে প্রস্থান। প্রথমে দিমিত্রি পায়েত ও এরপরে এভরার ট্যাকেলে হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় CR7-কে। হোয়াও মারিও, রোনাতো সানচেস, লুই নেয়ানিরাও চেষ্টা করেন, কি যদিও সংখ্যায় সেটি খুবই কম। নির্ধারিত 90 মিনিট পর পরিসংখ্যানে 56 বল পায় ফ্রান্সের, পর্তুগালের হচ্ছে 46। ফ্রান্সের 7টি শট পর্তুগিজ পারে, আর পর্তুগালের মাত্র 1টি। পগবা, কোম্যানদের পায়ে বল ঘোরে 724 বার, আর সেলেকাওদের মাত্র 577 বার। যেন ইউরো ট্রফিটা সবচেয়ে মানানসই। ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে সেই অধরা শিরোপা, পর্তুগালে যেই শিরোপার অপেক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে।
ফাইনালে হারের পর ফরাসি সমর্থকদের জন্য একটাই পাওনা হয়ে রইল, আর সেটি হলো আসরে সর্বোচ্চ 6 গোল করা অ্যান্থনিও গ্রিজম্যানের গোল্ডেন বুট অর্জন। রিও অলিম্পিক্স শুরুর আগে ব্রাজিলে আরও এক সপ্তাহ প্রদর্শিত হলো অলিম্পিক মশাল। এই এক সপ্তাহ ব্রাজিলের দক্ষিণাঞ্চল, রিও সমুদ্র তীরবর্তী এলাকা এবং ব্রাজিল উরুগুয়ের সীমান্তে মশাল প্রদর্শিত হয়। এছাড়া সাও মিগুয়েল দ্বীপ, সান্তো অ্যাঞ্জেলো, ক্যানগুসা এবং কুইদেদেও বিশেষভাবে প্রদর্শন করা হয় অলিম্পিক মশাল। এদিকে অলিম্পিক শুরুর আগে ব্রাজিলের প্রায় 335টি শহরে এই অলিম্পিক টর্চ প্রদর্শনের পরিকল্পনা করেছে আয়োজকবৃন্দ। এর আগে গ্রিস থেকে ব্রাজিলের উদ্দেশ্যে মশাল যাত্রা শুরু হয়। রিও অলিম্পিক শুরুর আগে মশালটির প্রায় 20,000 কিলোমিটার পথ অতিক্রম করার কথা রয়েছে। আগামী 5 আগস্ট থেকে শুরু হবে রিও অলিম্পিক্স, চলবে একই মাসের 21 তারিখ পর্যন্ত। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ইউরোপ ও ন্যাটোভুক্ত মিত্রদের নিরাপত্তায় দীর্ঘমেয়াদে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটন থেকে 2 রুশ কূটনীতিককে বহিষ্কারের পর মস্কোতে মার্কিন দূতাবাসে 2 কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তামাউলিপাসে বন্দুকধারীর গুলিতে 5 কন্যা শিশুসহ 15 জন নিহত হয়েছে। গুলশানে কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং ফ্রান্সকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।